নমস্কার, জি 24 ঘন্টার বিট ডায়াবেটিস অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ রয়েছি। ইউএসভির সমঝদার বানো সেহত কি ইশারে সমঝো এই উদ্যোগের অংশ হিসেবেই আমরা আজ আলোচনা করব প্রি ডায়াবেটিস নিয়ে। প্রি ডায়াবেটিস এমন একটা পর্যায়ে এই সময় গ্লুকোজের লেভেল বা অন্যান্য প্যারামিটারগুলোকে ডায়াবেটিক বলা যাবে না, ডায়াবেটিসের সীমার মধ্যে নয়, কিন্তু এই পর্যায়টা ডায়াবেটিসের সীমার দিকে মানে ডায়াবেটিস হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই এই প্রি ডায়াবেটিক পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কেন এই প্রি ডায়াবেটিক এই ফেজটা ভীষণভাবে নজর করা দরকার তা নিয়ে আমরা আলোচনা করব আজ আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন তিন বিশেষজ্ঞ চিকিৎসক। আমি আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুপ্রিয়া দত্ত, পপুলার পলিক্লিনিক কলকাতা; ডক্টর সুপ্রতীক ভট্টাচার্য, ডিরেক্টর এসকেএন ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইন সেন্টার কলকাতা; ডক্টর জয়দীপ ঘোষ, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট, ইন্টারনাল মেডিসিন, ফোর্টিস হসপিটাল, কলকাতা। আপনাদের তিনজনকেই স্বাগত। ডক্টর ঘোষ, এই ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয় যে এই ডায়াবেটিস মানে এর প্রকোপ ক্রমশ বাড়লেও অনেকে জানেন না যে তারা হয়তো ঝুঁকির মুখে রয়েছেন, তারা হয়তো প্রি ডায়াবেটিক পর্যায়ে রয়েছেন। এখানে এই ঝুঁকির প্রাথমিক মূল্যায়নটা সেটা কেন জরুরি? প্রি ডায়াবেটিস বলে একটা কথা আমাদের এখনকার দিনে খুব চালু আছে। সেটা হচ্ছে যে ডায়াবেটিস বাই ডেফিনিশন যেটাকে সুগার বলা হয়, তার বেশ কিছুদিন আগে থেকে আমরা একটা ধারণা করতে পারি যে এই মানুষটার ভবিষ্যতে সুগার হতে চলেছে। কারণ শরীরে না, এইটা তো একটা মেটাবলিজমের প্রবলেম ডায়াবেটিস। তো ডায়াবেটিস যবে ধরা পড়লো বা যবে প্রমাণিত হলো, তার অনেক বছর আগে থেকে শরীরের ভিতরে এই চেঞ্জেসগুলো আসা শুরু হয়। তো তখন থেকে যদি আমরা সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং করে তাদের প্রপারলি যা যা চিকিৎসা সেগুলো করতে পারি, সেটা কিন্তু তাহলে এই ডায়াবেটিস হওয়াটাকেও একটা বড় অংশের মানুষকে আটকানো যেতে পারে। আর যদি ডায়াবেটিস হয়ও, সেটাকে আমরা অন্তত ডায়াবেটিসের যে অনসেট, যেটা শুরু হওয়া, সেই পিরিয়ডটাকে অনেকটা পিছিয়ে ফেলতে পারি। ডক্টর দত্ত, প্রথমেই আমি যে কথাটা আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে স্থূলতা বা অতিরিক্ত ওজন থাকলেই এই রিস্কটা থাকে, অন্য ক্ষেত্রে নয়। আসলে কাদের প্রি ডায়াবেটিস স্ক্রিনিংয়ের কথাটা বিবেচনা করা উচিত? যদি পারিবারিক ইতিহাস থাকে, বাবা মা বা বাবা মার অনেক সময় দেখা যায় নেই, কিন্তু আইদার ফ্রম দ্য মায়ের সাইড থেকে বা বাবার সাইড থেকে কোনো আত্মীয়র যদি ডায়াবেটিস থাকে তাহলে একটা রিস্ক রয়ে যায়। এছাড়া ফার্স্ট অফ অল আমরা ভারতীয় এবং সাউথ ইস্ট এশিয়ান ফেনোটাইপ বলা হয়, অন্য জায়গার থেকে আমাদের অনেক আগে ডায়াবেটিস আসার সম্ভাবনা হয় 10 বছর আগে, এবং আদার রিস্ক ফ্যাক্টরস ডায়াবেটিসের পরে যেগুলো হয়, কার্ডিওভ্যাসকুলার, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এগুলো আগে আসতে পারে। এছাড়া যদি কারোর প্রেগনেন্সির সময় সুগার বেড়ে থাকে, যেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস, তাদের রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়া যারা পরিশ্রম কিচ্ছু করে না এবং প্রচণ্ড স্ট্রেস থাকে, তাদেরও একটা সুগার আসার সম্ভাবনা। এছাড়া আরও আপনার এন্ডোক্রিন ডিসঅর্ডার্স, যেগুলো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অসুখ, আদারওয়াইজ সেকেন্ডারি যেটাকে বলে, তাদেরও সুগার আসতে পারে। সো ফ্যামিলি হিস্ট্রি না থাকলেও যদি ওয়েট বাড়তে থাকে, দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টরস যেই কারণে সুগার আসতে পারে, এবং আমাদের সচেতন হতে হবে। এই রিস্ক ফ্যাক্টরস যাদের আমরা খুঁজে পাচ্ছি তাদের আমরা স্ক্রিন করব এবং আগে ডায়াগনোজ করব। ডক্টর সুপ্রতীক ভট্টাচার্য, আমি প্রথমেই যে জিনিসটা আপনার কাছে একটু জানতে চাইবো যে এই প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রিস্ক বা ঝুঁকিটাকে মূল্যায়ন করা কেন গুরুত্বপূর্ণ, কি মনে হয় আপনার? ভারতীয়দের ক্ষেত্রে পেটের কাছের মেদটা বাড়তি থাকে হাত পায়ের অপেক্ষায়। তাতে কি হয়, শরীরে ইনসুলিন যেটা ক্ষরণ হয় সেটা ভালো করে কার্যকরী হয় না। এছাড়া আমাদের বাড়িতে যদি কারোর সুগার থাকে, যেরকম বাবা মা দাদা দিদি ভাই বোন, তাদের ক্ষেত্রে সুগার হওয়ার প্রবণতাটা বাড়তি থাকে। সক্রিয় জীবনযাপন না হয়, যেটা আমরা সিডেন্টারি লাইফস্টাইল বলি, সেই ক্ষেত্রেও কিন্তু সুগার হওয়ার প্রবণতাটা বেড়ে যেতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জেনেটিক। আমাদের ওজন বাড়তি থাকা, জীবনশৈলীর যদি ঠিকমতো জীবনশৈলী না হয়, খাদ্য নিয়ন্ত্রণ না হয়, বা আমাদের যদি সক্রিয় জীবনযাপন, হাঁটাচলা ইত্যাদি যদি ঠিক করে না হয়, ঘুমের অভাব থাকে, এগুলো প্রত্যেকটা থেকেই কিন্তু সুগার হওয়ার পরবর্তী পর্যায়ে সুযোগ থাকতে পারে।
সময় মতো মানে স্ক্রিনিং করাটা। কিন্তু অনেকেরই এরকম একটা ধারণা আছে যে যার স্থূলতা বা অতিরিক্ত ওজন রয়েছে তাদের ক্ষেত্রেই একমাত্র ঝুঁকি রয়েছে প্রি ডায়াবেটিসের। বিষয়টা কি সত্যি? আসলে কাদের এই প্রি ডায়াবেটিস স্ক্রিনিং করা উচিত? সুগার মাপার জন্য বেসিক্যালি আমরা তিনটে প্যারামিটারের উপর খুব নির্ভর করি। একটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, একটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পরে, দ্যাট ইজ পোস্ট প্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ, আর একটা হচ্ছে 3 মাসের গড় সুগার, যেটা হচ্ছে HbA1c। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে লোকজন কিন্তু তিনটে টেস্ট করেন না। প্রচুর লোকজন আমরা দেখেছি তারা সবসময় একটা ফাস্টিং টেস্ট করেন, তারা ফাস্টিং টেস্ট করে দেখেন যে সেটা একটা মোটামুটি রেঞ্জের মধ্যে রয়েছে, এবং তারা চিরকাল ওই ডিনায়ালে থাকতে ভালোবাসেন যে না, আমার তো সুগার নেই, আমার তো ফাস্টিং এই জায়গায় আছে। কিন্তু সেই মানুষগুলোরই যখন HbA1c করা যায় বা পিপি সুগার করা যায়, তখন তারা বুঝতে পারেন যে এই আহ, প্রত্যেকটা জিনিসের মাহাত্ম্য কতটা। হ্যাঁ, তাদেরকে অবশ্যই আটকানো সম্ভব প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস, কিন্তু তিনটে টেস্টই দয়া করে আপনারা করবেন। শুধু ফাস্টিং টেস্টের উপর ভরসা করে নিজে ডায়াবেটিক নন এই ধারণা তৈরি করবেন না, এবং ডাক্তারের ক্লিনিক্যাল জাজমেন্ট সেটার উপরে কিন্তু আপনাদের খানিকটা হলেও নির্ভর করতে হবে। ডক্টর দত্ত, ঠিক এই জায়গাতে আমি একটু জানতে চাইবো যে ডায়াবেটিসের ঝুঁকি মূল্যায়নের জন্য বেশ কিছু স্বীকৃত বা যাচাইকৃত প্রশ্নাবলী, কোশ্চেনিয়ারিজ বা টুলস রয়েছে। দৈনন্দিন চিকিৎসা সেবায় এগুলোর গুরুত্ব কতটা, এবং মানে পরবর্তী রোগ নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে উপকৃত হতে পারেন এরকম ব্যক্তিদের শনাক্ত করতে এগুলো কতটা কার্যকর? আমাদের ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিস ক্যাপিটাল, মানে এতটাই জনসংখ্যা বাড়ছে, তার সাথে ডায়াবেটিস, প্রেশার এবং হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ এগুলোও বাড়ছে। সো এইগুলোর জন্যে এই যে রিস্ক ফ্যাক্টরসগুলো আইডেন্টিফাই যদি করতে পারি উইদাউট গোয়িং ফর ব্লাড টেস্ট, তার ফলে কী হয়, ডায়াগনোসিসটা অনেক দেরি হয়ে যায় অ্যান্ড ততক্ষণে কমপ্লিকেশনস অলরেডি ডেভেলপ করে। সো এই যে রিস্ক ফ্যাক্টর যে টুলসগুলো, আমাদের ইন্ডিয়ানদের একটা খুব সুন্দর স্কোর ম্যাড্রাস ডায়াবেটিক রিসার্চ ফাউন্ডেশন থেকে এটা রিসার্চ করে করা গেছে। এটাকে IDRS বলে, ইন্ডিয়ান ডায়াবেটিস রিস্ক স্কোর, যেখানে এজ, জেন্ডার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর ফ্যামিলি হিস্ট্রি এগুলো দিয়ে স্কোরিং করা হয়, এবং 60-র বেশি থাকলে হাই রিস্ক হয়ে যাচ্ছে, রিস্ক ফর গেটিং ডায়াবেটিস। সো ইনিশিয়ালি যদি আমরা এই টুলগুলো ইউজ করি, এই কোয়েশ্চেনার্সগুলো ইউজ করি, তাহলে আমরা আগের থেকে জানতে পারবো। এছাড়াও আমরা যেটা হচ্ছে যে পেশেন্টের অ্যানথ্রোপোমেট্রিক মানে মাপকাঠি দেখি, যেখানে ওয়েস্ট সার্কামফারেন্স, এখন BMI ঊর্ধ্বে চলে যাচ্ছি, কেন কি যেটা বললাম, শুধু চর্বি দেখলে হবে না, চামড়ার তলায় কতটা, এবং আমাদের অর্গ্যানগুলোতে, লিভারে, প্যানক্রিয়াসে, হার্টের চারিদিকে, কিডনির চারিদিকে, এটা জানা উচিত। সেই জন্যে ওয়েস্ট হিপ রেশিও একটা আছে, ওয়েস্ট হাইট রেশিও আছে। সো এইগুলোতে আমরা কোনো ইনভেশন করছি, নন ইনভেসিভ টেস্ট বলে। এইগুলোর যদি আমি দেখি যে পেশেন্টের এইগুলো বেশির দিকে আছে, ডেফিনেটলি তখন ডক্টরের কাছে যাবে, এবং তখন HbA1c, যেটা স্ক্রিনিং টেস্ট ফর ডায়াবেটিস, করা হবে। আনুষঙ্গিক লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট এগুলো করা হবে। সো এটা একটা ভীষণই মানে কি বলবো, ভালো একটা উপায়, আমরা লার্জ স্কেলে স্ক্রিন করতে পারি। যেমন আমরা করি এভরি 2-3 মান্থস আমাদের ক্লিনিকে মাস স্ক্রিনিং ফর এডুকেশন, ফর ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল ইন্টারভেনশন, অ্যাজ ওয়েল অ্যাজ এই স্ক্রিনিংগুলো। তার ফলে কি হচ্ছে, অনেক আগের থেকে ধরা পড়ছে, এবং এইভাবে আমরা চেষ্টা করতে পারি ডায়াবেটিস যাতে মানে রোধ করা যায়, সো দ্যাট কমপ্লিকেশনগুলো রোধ করা যাবে আর্লি ডায়াগনোসিস দিয়ে। এবং এইখানেই মানে ডায়াবেটিস যে হতে পারে, আমি যে প্রি ডায়াবেটিক পর্যায়ে আছি, এটা অনেকেই মেনে নিতে চান না, বা তারা মনে করেন যে এখানে কোনো ভয়ের কোনো বিষয় নেই। এই জায়গা থেকে আপনি যেটা বলছেন, স্থূলতা বা পারিবারিক ইতিহাস, সেক্ষেত্রে স্ক্রিনিং বা টেস্ট করার ব্যাপারটা যদি থাকে, কারা স্ক্রিনিং করবেন, কাদের স্ক্রিনিং করানো জরুরি? রাইট, যদি কারোর বাবা মা, ভাই বোন, দাদা দিদি ইত্যাদি কারোর সুগার থাকে, তাদের ক্ষেত্রে সক্রিয়ভাবে 30 ঊর্ধ্ব যারা রয়েছেন তাদের ক্ষেত্রে স্ক্রিনিং করার প্রয়োজন। যাদের বাড়তি রিস্ক রয়েছে, যেরকম ওজনের মাত্রাটা বাড়তি রয়েছে, এবং যে কোনো কেউ ভারতীয় যাদের বাড়তি পেটের মেদ রয়েছে, তাদের ক্ষেত্রেও আমাদের সক্রিয়ভাবে স্ক্রিন করতে হয়। এবং যদি আমরা দেখি যে আরো কোনো অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেরকম পরিবারে কারোর হার্টের অসুখ রয়েছে, যদি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ ঠিক মতো হচ্ছে না, বা সক্রিয়ভাবে হাঁটাচলা করছেন না তারা, সেডেন্টারি লাইফস্টাইল, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 30
বছর অতিক্রম করলে অ্যাটলিস্ট বছরে একবার করে HbA1c বা 3 মাসের যে গড় সুগার আছে সেইটা এবং তার সাথে সাথে ফাস্টিং সুগার করে একবার স্ক্রিন করা প্রয়োজন। আজ আমরা আলোচনা করছি প্রি ডায়াবেটিস নিয়ে। ডক্টর ঘোষ, যে কোন কোন ঝুঁকির বিষয়গুলো রয়েছে যেগুলোকে আইডেন্টিফাই করে এই প্রি ডায়াবেটিক সম্পর্কে কিছু ধারণা পাওয়া যেতে পারে? প্রথম যেটা দেখতে হয় সেটা হচ্ছে সেই মানুষটির কতটা কোমরের দিকে তার চর্বি রয়েছে, মেদ রয়েছে, সেটার উপর বেশ খানিকটা নির্ভর করে। আমাদের আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ। ফ্যাটি লিভার আমাদের প্রচুর লোকজনদের রয়েছে, ব্লাড প্রেশার, পলিসিস্টিক ওভারি। আমাদের অধিকাংশ লোক যাদের বাড়িতে বাবা মা কারোর একজনের সুগার আছে বা দুজনের সুগার আছে, তাদের সবারই ভবিষ্যতে সুগার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো শুধু এখনকার দিনে আপনি কেমন আছেন এটার উপর নির্ভর করে আপনাকে আশ্বস্ত হলে চলবে না, আপনাকে সামগ্রিক খেয়ালটা রাখতে হবে। ডক্টর দত্ত, প্রি ডায়াবেটিকের ক্ষেত্রে যখন ঝুঁকির বিষয়টা চিহ্নিত হয়ে যায়, তারপর ডায়াবেটিস প্রতিরোধে যাতে আমি ডায়াবেটিসের দিকে এগিয়ে না যাই, সেক্ষেত্রে জীবনধারায় কোন কোন পরিবর্তনগুলো করা দরকার, কোন কোন পদক্ষেপগুলো সবথেকে কার্যকরী ভূমিকা রাখে? ম্যাক্রোনিউট্রিয়েন্টস, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনের মাপকাঠি, এবং তার সাথে মানে আপনার ভাত রুটি ছাড়া আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস মানে সবজিতে আছে, ফলে আছে, এই যে খাদ্যর একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা এবং টাইমটাও। সো ফার্স্ট হচ্ছে যে নিউট্রিশন, নেক্সট এই যে এক্সারসাইজ, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা উচিত। সেগুলো আমরা ডিভাইড করি এরোবিক্স, যেগুলো ওয়াকিং মানে হাঁটা চলা, জগিং, ট্রেডমিল, এগুলো করা যায়। সাঁতার কাটা ভীষণ ভালো একটা এক্সারসাইজ, সেটা কার্ডিওটনিকও মানে হার্টেরও সুবিধে, অ্যাজ ওয়েল অ্যাজ মেদ ঝরাতে সুবিধে, অ্যাজ ওয়েল অ্যাজ ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য হেল্প করে। এছাড়া বেসিক জিনিস যোগা, যোগব্যায়াম, প্রাণায়াম, এগুলো ইম্পর্টেন্ট। আর যদি ইয়াং হয় বা ওল্ডও হয়, কিছু আমরা রেজিস্ট্যান্স ট্রেনিং মানে আগেনস্ট ওয়েট কিছু সিম্পল এক্সারসাইজেস শেখায়। এছাড়া ঘুমের সময় বায়োলজি অফ স্লিপ, এটার উপরেও নির্ভর করে ডায়াবেটিস হওয়ার। স্ট্রেস রিলিভিং, তারপর হচ্ছে যে এক্সপোজার টু ডিজিটাল এক্সপোজার মানে মোবাইল, ল্যাপটপ, এইগুলো যদি ঠিক একটা 2 আওয়ার্সের বেশি ইন আ ডে, 2 ঘন্টার বেশি দিনে এইগুলো ব্যবহার করা উচিত নয়। তো আমরা যদি এইগুলোকে দেখতে পারি, এইগুলোর ব্যাপারে সচেতন করতে পারি, মানুষকে বলতে পারি যে আপনারা এটা শুরু করুন। আর যাদের হাই রিস্ক আমি আইডেন্টিফাই করেছি, তার মধ্যে একটা জিনিস ছিল মহিলাদের একটা জেস্টেশনাল ডায়াবেটিস, গর্ভকালীন যেটা সুগার হয়, এবং আর একটা আছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এখন বলা হয় পলিএন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। এই ইয়াং এজে যাদের আছে তাদেরকে এই লাইফস্টাইল স্ট্রিক্টলি ফলো করতে বলা হয়। সো এই জায়গায় যদি আমরা প্রথম থেকেই সচেতন করি এবং মানুষজন যদি এটা ফলো করে, ডেফিনেটলি ভবিষ্যতে সুগার হওয়ার প্রবণতা কমে যাবে। সো দিস ইজ দ্য অ্যাবসলিউট রাইট ওয়ে টু অ্যাপ্রোচ। এবার আমি যে জায়গাটায় আসবো, যে ঝুঁকি মূল্যায়ন যখন হলো, যখন জানা গেল যে একজন ব্যক্তি তিনি প্রি ডায়াবেটিক মানে ডায়াবেটিসের আগের পর্যায়ে রয়েছেন, এবার তার ক্ষেত্রে মানে কোন কোন জীবনধারার মধ্যে পরিবর্তনগুলো আনা খুব দরকার, তার খাওয়া দাওয়া বা অন্যান্য লাইফস্টাইলের মধ্যে কোন কোন বিষয়গুলোকে এবার তাকে মেনে চলতে হবে বা নজর দিতে হবে? তো ওজন যদি বাড়তি থাকে, প্রাথমিকভাবে আমরা দেখেছি যদি 15% ওজন আমরা কমাতে পারি বা পেটের কাছের মেদটা কমে, তাহলে সেই ক্ষেত্রে ডায়াবেটিসটাকে রেমিশনে পাঠানো যায়। এর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার কথা যদি বিবেচনা করি, আমাদের খাওয়া দাওয়ায় ক্যালোরির মাত্রাটাকে কম করা যদি তাদের ওজন বেশি থাকে। স্পেসিফিক্যালি ভাত, রুটি, মুড়ি, চিড়ে, আলু, মিষ্টি ফল, পাউরুটি, বিস্কিট ইত্যাদি যেগুলো কার্বোহাইড্রেট গোত্রীয় যা কিছু আছে তার মাত্রাটাকে কম করতে হবে। এবং আমাদের প্লেটে ফাইবার গোত্রীয় জিনিসপত্র যেরকম শাকসবজি, ফলমূল এগুলো বাড়তি খেতে হবে এবং প্রোটিনের মাত্রাটাকে আমাদের যথাযথ করতে হবে। মাছ, মাংস, ডিম ছাড়াও ছানা, পনির, ডাল, রাজমা ইত্যাদি এগুলো। সুতরাং আমরা যদি প্লেটটাকে ভাগ করি, আমাদের অর্ধেকটা প্লেট ফাইবার থাকবে, 1/4 ভাগ থাকবে হচ্ছে প্রোটিন এবং 1/4 ভাগ কার্বোহাইড্রেট। এবং তার সঙ্গে সঙ্গে দৈনন্দিন 30 মিনিট করে হাঁটা চলা করা নিয়মিতভাবে। আর যেটা বললাম, যদি আমরা স্টেপ কাউন্ট করি, এখন আমাদের যে স্মার্ট ওয়াচগুলো আছে তাতে আমাদের স্টেপ কাউন্টটা যেন 10,000-এর কাছাকাছি থাকে, এবং সপ্তাহে 2 দিন করে রেজিস্ট্যান্স এক্সারসাইজ করা, যাতে করে আমাদের মাসেলগুলো সক্রিয় থাকে। তো এই জিনিসটা আমাদের কিন্তু ডেফিনেটলি করতে হবে।
আর তার সঙ্গে অত্যন্ত প্রয়োজন হচ্ছে ঘুমের কোয়ালিটি স্লিপ। শুধু ঘুমোলেই হলো না, ঘুমের যে মানটা সেটা যেন সঠিক হয়। ডক্টর ঘোষ, অনেক ক্ষেত্রে এরকম হয় যে রুটিন স্বাস্থ্য পরীক্ষায় ফলাফল স্বাভাবিক, কিন্তু তাতেও তো কিছু মানে আন্ডারলাইং মেটাবলিক রিস্ক, মানে সুপ্ত ঝুঁকি কিছু থাকে। সেক্ষেত্রে এই রুটিন পরীক্ষার বাইরে কোন কোন দিকগুলোকে নজরে রাখা দরকার? আজকের প্রজন্ম যারা নতুন, যারা ছোট ছোট বাচ্চারা, তাদের অধিকাংশেরই বাবা মা দুজনের অথবা কোনো একজনের সুগার তো আছেই প্রায়। তো এই মানুষগুলো জেনেটিক্যালি কিন্তু এরা সুগার হওয়ার সম্ভাবনা এদের অনেক বেশি, এবং তার উপরে লাইফস্টাইল, সারাক্ষণ ঘরে শুয়ে বসে থাকা, খেলাধুলোগুলো কম, শরীরচর্চা কম। তো এই মানুষগুলোর কিন্তু পরবর্তীকালে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এবং সেই সময় যেটা করতে হয় এই মানুষদের জন্য, এদের রেগুলার চেক আপ, রিপোর্টের ভিত্তিতে যদি দেখা যায় যে ভবিষ্যতে তাদের সুগার হওয়ার সম্ভাবনা আছে, তখন থেকেই বেসিক্যালি যেটা ইনিশিয়ালি দরকার সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। জোরে হাঁটা, খাওয়া দাওয়াতে খানিকটা কন্ট্রোল করা, শরীর চর্চায় মন দেওয়া, নিজের মানসিক চাপ কমানোর চেষ্টা করা, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জিনিসটাই যদি আমরা তাদের জন্য রাখতে পারি, এই মানুষগুলোকে আমরা ডেফিনেটলি পরবর্তীকালে সুগার হওয়া থেকে বেশ খানিকটা প্রতিরোধ করাতে পারবো। আর যদি সুগার হয়ও, যত তাড়াতাড়ি সেই মানুষগুলোর ওষুধের দরকার ছিল, সেই জিনিসটাকেও অনেকটা আমরা বিলম্বিত করে দিতে পারবো। এবং যেটা আজকাল হচ্ছেও সেটা হচ্ছে যে ডাক্তারখানায় এলে ম্যান্ডেটরি লোকজন একটা সুগার চেক করেই নেয়, ফলে আমরা কিন্তু এই ডায়াবেটিক যারা হতে চলেছে তাদেরকে অনেক আগে থেকে ধরে ফেলতে পারবো এবং তাদের চিকিৎসা করতে পারি। ডক্টর দত্ত, ডিজিটাল স্বাস্থ্য সরঞ্জাম, এখন প্রচুর ওয়্যারেবল ডিভাইস রয়েছে যেগুলো পড়া যায়, সেগুলো দিয়ে অনেক প্যারামিটার চেক করা যায়, ক্রমাগত গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করা যায়, যেগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই। এইগুলোর কার্যকারিতা কতটা, এবং এগুলো রোগ শনাক্তকরণের ক্ষেত্রে কতটা সহায়তা করে, এবং স্বাভাবিক বিভিন্ন অভ্যাসগুলো গড়ে তুলতে কতটা সাহায্য করে? প্রথম জিনিস হচ্ছে, একটা হচ্ছে হেলথ কোচ। এই হেলথ কোচ হচ্ছে কম্পিউটার জেনারেটেড, কিছু আমার ডেটা নিয়ে নিচ্ছে এবং আমাকে, ধরুন আমার লাইফস্টাইলের কথা যেটা বললাম, সেইটা যাতে আমি করি, একটা অ্যালার্ম সেট করা, আমি কি খাচ্ছি না খাচ্ছি, এবং আমার যে খাওয়ার প্লেটটা দেখে ওটা যদি ছবি তুলে নেওয়া হয়, ওই অ্যাপে চলে যাচ্ছে এবং তার ক্যালোরি কন্টেন্ট ইমিডিয়েটলি চলে আসছে। বসে বসে বই খাতা দেখতে হবে না, বা ডাক্তারের প্রেসক্রিপশন, নিউট্রিশনিস্টের প্রেসক্রিপশনও দেখতে হবে না, এবং ওই খাদ্যগুলো এই কতটা আমি এক্সারসাইজ করছি তার সাথে ম্যাচ করে। এটা ওয়ান পার্ট। এক্সারসাইজও তাই, স্মার্ট ওয়াচেস আছে, কত টাইম করছি, কতটা ফুটস্টেপস ওয়াক করা হয়েছে। এখন এআই জেনারেটেড মেশিন লার্নিংয়ের কিছু অ্যাপস আছে যেটাকে বলা হয় ডিজিটাল টুইন। আমার নিজের মেটাবলিজমের ইকুইভ্যালেন্ট একটা মানে কম্পিউটারাইজড আমার বডির একটা, আমার রিপোর্টসপত্রগুলো দেখে তৈরি করছে টুইন। এবার প্রেডিক্ট করতে পারছে আমি যদি বেকায়দায় যাই তাহলে কি করা যাবে, সুগার এই খেলে কতটা সুগার বাড়তে পারে। সো দিস ইজ আ ওয়ান্ডারফুল থিং। এছাড়া আপনি যেটা বললেন মনিটরিং, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, দেয়ার আর সেন্সার আমি বডিতে লাগিয়ে দিলাম এবং আমার মোবাইলে অ্যাপ আছে, ওই ক্লাউড বেস ডেটাগুলো আমার মোবাইলে থাকছে, সেখান থেকে ডক্টরের কাছে যাচ্ছে, আমার বাড়ির লোকের কাছে যাচ্ছে। সো আমি কখন আমার কতটা বাড়ছে, কি খেলে কতটা বাড়ছে, আমি নিজে সারাদিন 24 ঘন্টা মাপকাঠি রাখতে পারছি। অনেক সময় এটা কস্টলি বলে অনেক রুগীরা করতে পারে না, তাদের জন্যে এই গ্লুকোমিটারে মাপলো, মেপে অ্যাপে ঢুকিয়ে দিল, একটা অ্যাপ আছে, অনেকগুলো অ্যাপ আছে, ঢুকিয়ে দিল, সেটাও সিজিএমের মতন ডেটাগুলো রাখতে পারে। এটা কস্ট এফেক্টিভ হয়, বাট স্টিল আমরা এভাবেও বুঝিয়ে দিই, যেটাকে বলা হয় স্ট্রাকচার্ড এসএমবিজি, সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ বাই এ গ্লুকোমিটার, অ্যান্ড দ্যাটস আ ডেটা শিট, ওটা দিয়ে। সো এত সুন্দর আমাদের প্রযুক্তির এসে গেছে, দিস ইজ সামথিং ভেরি গুড। আমি এই জায়গাতে আরও একটা জিনিস জানতে চাইবো ডক্টর ভট্টাচার্য, কম বয়সীদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা, প্রি ডায়াবেটিক হওয়ার এই প্রবণতাও ক্রমশ বাড়ছে যত দিন যাচ্ছে। এই জায়গায় কেন এটা হচ্ছে, এবং কম বয়সীদের মধ্যে একটা অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়ানোর কি খুব দরকার, বা সেটা কিভাবে সম্ভব? আমাদের এখন ছোটবেলা থেকেই সক্রিয়ভাবে স্ক্রিনিং করা এবং পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো কিন্তু বাড়াতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কর্মক্ষেত্রে যেটা দেখছি, দীর্ঘক্ষণ আমরা স্ক্রিনের সামনে কাটাচ্ছি, টিভির সামনে, কম্পিউটারের সামনে বসে কাজ করছি, ওঠা হাঁটা করছি না। সেখান থেকে আমাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা বাড়ছে। এছাড়াও এই যে
বিভিন্ন ধরনের উপায় রয়েছে যাতে করে আমরা চট করে খাবার অর্ডার করতে পারছি এবং সেই খাবারে যথাযথ মাত্রায় প্রোটিন ফাইবার থাকছে না, বেশিরভাগ ক্ষেত্রেই বাড়তি মাত্রায় কার্বোহাইড্রেট থাকছে। এছাড়াও বিভিন্ন ধরনের যে শর্করা দেওয়া যে ড্রিঙ্কস গুলো আছে, কার্বোনেটেড ড্রিঙ্কস গুলো, সেখান থেকেও কিন্তু সুগারের মাত্রা বাড়তে পারে, বা জুস স্পেশালি। তাই জন্য এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের নজর করতে হবে। কম বয়স থেকেই কিন্তু আমাদের এই ধরনের অভ্যেসগুলো পরিবর্তন আনা দরকার। যদি কেউ অ্যালকোহল সেবন করেন, বেসিক্যালি অ্যালকোহলটা এবং এই যে কার্বোনেটেড ড্রিঙ্কস গুলো, এগুলোতে কোনো রকমের পুষ্টিকর খাবার কিছু থাকে না। তাই জন্য আমাদের খিদেটা থেকেই যায় এবং তার সঙ্গে সঙ্গে বাড়তি ক্যালোরি আমাদের ইনটেক হয়ে যায়। সুতরাং অভ্যেসের পরিবর্তন, সক্রিয় জীবনযাপন, খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ এবং কোয়ালিটি স্লিপ যেটা আমরা বললাম, সেটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জীবনে স্ট্রেসের মাত্রাটাকে কম করা, এই ধরনের জিনিসগুলো করলে কিন্তু আমাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা কমতে পারে। বাট সবথেকে গুরুত্বপূর্ণ হলো পেটের কাছের মেদ এবং ওজন নিয়ন্ত্রণ, যদি ওজন বাড়তি থাকে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, ডক্টর দত্ত, ডক্টর ভট্টাচার্য এবং ডক্টর ঘোষ। আজ এই আলোচনার মাধ্যমে আমরা এই প্রি ডায়াবেটিস কীভাবে চিহ্নিত করা যায়, কি কি প্রিকশনারি মেজার্স নেওয়া যায়, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের অনেক ধন্যবাদ। বিট ডায়াবেটিসের এই সচেতনতামূলক যে আলোচনা, তা থেকে অনেক তথ্য আপনারা অবশ্যই জানতে পারলেন। আরও অনেক তথ্য জানার জন্য অতি অবশ্যই নজর রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।